একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, তবে একটি বিষয় একটু টিপস দিতেই হবে এবং দর্শকদের আমি কথা দিচ্ছি এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত এরপরে আরো আলোচনা করব। পারভেজ ভাই, অনেকেই বলেন যে আমেরিকার শেয়ার মার্কেট থেকে $মিলিয়ন ইনকাম করা যায়, গোল্ড মার্কেট থেকে, কয়েন মার্কেট থেকে, আবার রাস্তার ফকিরও হয়ে যায়। এই যে ঝুঁকিবিহীন ভাবে বিনিয়োগ কিভাবে করবেন সেই বিষয়ে যদি ছোট্ট করে একটু টিপস দিতেন, এরপরে আমরা আরেকদিন অনুষ্ঠান করব মূলত এই বিনিয়োগ নিয়ে। ধন্যবাদ। আমি নিজে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের রেজিস্টার্ড রেপ ছিলাম এবং আমার কিছু অভিজ্ঞতা থেকেই আমি এটাকে বলি, ইনভেস্টমেন্ট সাদা, অপোজিট হচ্ছে কিন্তু কালো। চেয়ার আসলেই আমরা বলি টেবিল, ইনভেস্টমেন্ট আসলেই আমাকে কিন্তু বলতে হয় রিস্ক। এখন রিস্ক টলারেন্স কার কতখানি তার উপরে ভিত্তি করে ইনভেস্টমেন্টটা করা উচিত। অনেকে আমি দেখেছি, আমি যখন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড রেপ ছিলাম, অনেকে বলেছে আমার রিস্ক টলারেন্স আপনি জানেন না, আমি তুঙ্গে 100-এ 100। আমি তার পোর্টফোলিও দেখেছি, 1 লাখ থেকে যখন 95,000 হয়েছে, রাত 2টোর সময় উনি আমাকে কল করেছেন। তো ওর জন্য আমি প্রথমেই বলে নিতে চাই যে রিস্ক ফ্রি কোনো ইনভেস্টমেন্ট নাই। রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে সিডিতে টাকা রাখবেন এবং ওরা যেই হারে দিচ্ছে সেই হারে আপনি নেবেন। এই সিম্পল একটা বলি, গতকালকের ঘটনা, মাইক্রোসফট তারা তাদের আর্নিং ডিক্লেয়ার করলো এবং যারা এগুলো খুব বেশি দেখেন, 395 করে মাইক্রোসফটের শেয়ার চলছিল। আমার এক ফ্রেন্ড আমাকে কল করলো, আমাকে বললো যে ভাই মাইক্রোসফট আর্নিং ডিক্লেয়ার করবে এবং এটা একটা পজিটিভ আর্নিং হবে, আপনি যদি আমাকে বিশ্বাস করেন আপনি বেশ কিছু টাকার মাইক্রোসফট শেয়ার কিনে ফেলেন। এবং একদিন পর মাইক্রোসফট যখন আর্নিং ডিক্লেয়ার করলো, আজকে মাইক্রোসফটের 395 এর জায়গায় আজকে মাইক্রোসফট শেয়ারের প্রাইস হচ্ছে 465। এখন সেদিন যে 100টা শেয়ার কিনেছে সে $60 পার শেয়ার, 6,000 সে গেইন করেছে একদিনে। এবং যারা এই ধরনের মার্কেটের খবর রাখে তারা কিন্তু কুইক ইন কুইক আউট এই পলিসিতে ওরা বিশ্বাস করে। মাইক্রোসফটের শেয়ার প্রাইস আরো বাড়বে ধরে রাখবে না তারা, তারা আজকালকের মধ্যে এটা ছেড়ে দিবে। তো বিনিয়োগ নিয়ে কথা বলবো, স্টক এক্সচেঞ্জ নিয়ে কথা বলবো, কিভাবে বিনিয়োগ করতে হয়, কিন্তু সবার আগে প্রত্যেককে বুঝতে হবে আমি যখন ইনভেস্টমেন্টে যাচ্ছি আমাকে ঝুঁকি নিতে হবে এবং কি পরিমাণ ঝুঁকি আমি নিতে পারি, বেসড অন দ্যাট আমার প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। এবং এই বিষয়টি নিয়ে পারভেজ ভাই আমরা আরেকদিন বিস্তারিত ভাবে আলোচনা করব, কারণ এটি বিস্তর আলোচনা। যদিও আজকে একজন দর্শকের প্রশ্নের প্রেক্ষিতে আপনাকে আমি আজকে জানতে চেয়েছি, কিন্তু আপনার কাছে অনুরোধ রইল, আপনার যেহেতু অভিজ্ঞতা আছে বিষয়টি নিয়ে আমরা আরেকদিন বিস্তারিত এই বিষয়টি নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করব, কিভাবে একটু রিসার্চ করতে হয়, স্টাডি করতে হয়, ঝুঁকি নিতে হয়। আজকের মতো উপসংহারে কি বলবেন? উপসংহারে বিজনেস এন্টিটি নিয়ে কথা যেহেতু বলছিলাম, আমি সকলকে বলবো যে খুব ঘাবড়াবার কিছু নেই। আপনি যেই বিজনেস এন্টিটি শুরু করেছেন, কোনো কারণে দেখছেন সেই স্ট্রাকচারটা নট ওয়ার্কিং ফর ইউ, আপনাকে সাহায্য করছে না, আপনাকে ওই স্ট্রাকচারে কি থেকে যেতে হবে? না, ইউ ক্যান চেঞ্জ ইট। আপনি পরবর্তীতে যেই স্ট্রাকচার আপনি দেখছেন যে আপনার জন্য মোর সুইটেবল, আপনাকে আরো বেশি ট্যাক্স বেনিফিট দিবে, অ্যাডভান্টেজ দিবে, আপনি কিন্তু সেখানে সুইচ হতে পারেন।
তো অতএব বিজনেস স্ট্রাকচারটা খুব বড় জিনিস না, যদিও প্রথমেই যদি এই সিদ্ধান্তটা সঠিকভাবে নিয়ে নেওয়া যায় ভালো, কিন্তু কেউ যদি ভুলবশত এটা সঠিকভাবে না নিতে পারে, উনি কিন্তু ব্যবসার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছরে অথবা যে কোনো সময় মধ্যবর্তী সময়ে এই বিজনেস স্ট্রাকচারটা পরিবর্তন করতে পারে। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই। আপনাকে পাওয়া মানেই হচ্ছে আমি ট্যাক্সের যে তথ্যগুলো পাই এবং আপনি খুব সুন্দর করে বিস্তারিতভাবে আমার দর্শকদের তুলে ধরেন, সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা। এবং আপনি আমাদের কমিউনিটিতে যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন সে কারণে অনেক অনেক ধন্যবাদ এত বছর ধরে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও ইনশাল্লাহ। এবং একই সাথে দর্শক, আমি বলে থাকি দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে